আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমরা নন ফাইনাইট ভার্বের আরো একটি ভাগ ইনফাইনিটিভ নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমরা জিরান্ড নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, জিরান্ড, পার্টিসিপেল, ইনফাইনিটিভ এগুলো আলোচনা করা হয়েছে। আজকে আমরা ইনফাইনিটিভ নিয়ে আলোচনা করব। তো ইনফাইনিটিভ দেখো, ইনফিনিটিভের কাজ কি, ইনফিনিটিভস কত প্রকার, ইনফিনিটিভ কাকে বলে, এই জিনিসগুলো আমরা ক্লিয়ার হব। তার আগে কতগুলো এক্সাম্পল সেন্টেন্সে দেখো, কতগুলো বাক্য বোর্ডে একটু লক্ষ্য করো। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, টু সুইম ইজ গুড ফর হেলথ, টু ড্যান্স ইজ এ গ্রেট আর্ট। এই তিনটি সেন্টেন্স একটু লক্ষ্য করো। এই তিনটি সেন্টেন্স আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, ভার্বের আগে টু লেখা আছে। টু ওয়াক, টু সুইম, টু ড্যান্স। এই ভার্বগুলোর সঙ্গে আইন মানে টু যুক্ত করে এগুলোকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। ঠিক আছে? তাহলে টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে টু ওয়াক এটা একটা কাজ, কাজকে বোঝাচ্ছে। টু সুইম ইজ গুড ফর হেলথ, সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো। টু সাঁতার কাটা, টু সুইম এটা একটা কাজকে বোঝাচ্ছে। টু ডান্স ইজ অ্যান আর্ট, নাচ করা হচ্ছে একটা শিল্প। তাহলে এখানে একটা নাচ করা একটা কাজকে বোঝাচ্ছে। তাহলে ইনফিনিটিভ এগুলো সব ইনফিনিটিভ। ঠিক আছে? তাহলে হাউ টু ডিফাইন এন ইনফিনিটিভ, কিভাবে ডিফাইন করব আমরা ইনফিনিটিভকে? তো এন ইনফিনিটিভ জাস্ট নেমস অ্যান অ্যাকশন উইদাউট মেনশনিং দ্য ডুয়ার অফ দি অ্যাকশন। তাহলে ইনফিনিটিভ হচ্ছে এমন একটা কাজ যেটা শুধু একটা কাজকে বোঝাবে। ইনফিনিটিভ শুধুমাত্র একটা কাজকে বোঝাবে, যে কাজের কোনো কর্তার উল্লেখ থাকবে না। সেই রকমের কাজকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। ঠিক আছে? এবার কোশ্চেন হচ্ছে যে হাউ টু ফর্ম অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ কিভাবে তৈরি করতে হয়? অ্যান ইনফিনিটিভ ইজ ফর্মড বাই অ্যাডিং টু বিফোর এ ভার্ব। একটা ভার্বের আগে টু লিখে ইনফিনিটিভ তৈরি করতে হয়। এটা আমরা দেখছি। টু সুইম, টু ওয়াক, টু ডান্স এগুলো হচ্ছে সব ইনফিনিটিভ। ঠিক আছে? তাহলে ইনফিনিটিভ কিভাবে তৈরি করতে হয়, ইনফিনিটিভ কাকে বলে বুঝতে পারছি। তাহলে ইনফিনিটিভ ভার্বের আগে টু লিখে তৈরি করতে হয়, এবং ইনফিনিটিভ শুধুমাত্র একটা কাজকে উল্লেখ করে, যে কাজের কোনো কর্তার উল্লেখ থাকে না, সেটাকে আমরা ইনফিনিটিভ বলছি। তাহলে যে সাঁতার কাটা, সকালে হাঁটা, নাচ করা এগুলো কাজকে বোঝাচ্ছে। এই কাজগুলো কে করছে, সাবজেক্ট কে বা ডুয়ার কে বা এজেন্ট কে, এটা কিন্তু উল্লেখ নেই। তাহলে এগুলো হচ্ছে সব ইনফিনিটিভ। এবার আমরা জানবো ইনফিনিটিভের টাইপস। ঠিক আছে? মানে কত রকম ভাবে ইনফিনিটিভকে আমরা সেন্টেন্সে ইউজ করি। এখানে দেখো টাইপস অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভ সাধারণত দুই রকমের হয়ে থাকে। ইনফিনিটিভ মে বি ক্লাসিফাইড ইনটু টু ক্লাসেস অর টু টাইপস অর টু কাইন্ডস অর টু ক্যাটাগরিজ। তাহলে দুটো ভাগে আমরা ভাগ করছি। এক নম্বর হচ্ছে সিম্পল ইনফিনিটিভ অর নাউন ইনফিনিটিভ, আর দ্বিতীয়টা হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ অর কোয়ালিফাইং ইনফিনিটিভ। আচ্ছা, সিম্পল ইনফিনিটিভ বা নাউন ইনফিনিটিভ যেটা বলছি তোমার, এটা আলোচনা করি। সিম্পল ইনফিনিটিভ ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন। সিম্পল ইনফিনিটিভ ঠিক নাউনের মতো কাজ করে সেন্টেন্সে। তাহলে নাউনের কি কাজ? নাউন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। তাহলে যেহেতু সিম্পল ইনফিনিটিভ নাউনের মতো কাজ করে, সিম্পল ইনফিনিটিভ বা নাউন ইনফিনিটিভ ওই নাউনের মতনই কাজ করবে সেন্টেন্সে। ঠিক আছে? তাহলে এবার এখন আমরা আলোচনা করব ফাংশনস অফ সিম্পল ইনফিনিটিভ অর নাউন ইনফিনিটিভ। ঠিক আছে? এটা দেখো। তাহলে এক নম্বর কাজ হচ্ছে সিম্পল ইনফিনিটিভ মে বি ইউজড অ্যাজ দ্য সাবজেক্টিভ ভার্ব ইন এ সেন্টেন্স। সেন্টেন্সের সাবজেক্টের ভার্ব হিসেবে কাজ করে সিম্পল ইনফিনিটিভ। এক্সাম্পল দেখো কিছু। টু রিড মিন্স নোয়িং, পড়া মানে জানা। টু রিড মিন্স নোয়িং। টু সি মিন্স বিলিভিং। টু সি মিন্স বিলিভিং, দেখা মানে বিশ্বাস করা। ঠিক আছে? তো এই যে
মানে দুটো সেন্টেন্স দেখো, মানে টু রিড, টু সি, এখানে ভার্বের আগে টু লেখা হয়েছে এবং এটা সাবজেক্ট হিসাবে কাজ করছে সেন্টেন্সে। ঠিক আছে, আগের যে সেন্টেন্সগুলো দেওয়া ছিল যে সুইমিং ইজ গুড ফর হেলথ বা ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, ড্যান্সিং ইজ এ গ্রেট আর্ট, এই সেন্টেন্সগুলোতেও দেখো মানে সব সাবজেক্টের মতো কাজ করছে। তাহলে ইনফিনিটিভ আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সে ভার্বের সাবজেক্টের মতো কাজ করে। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর কাজ হচ্ছে সিম্পল ইনফিনিটিভ মে বি ইউজড অ্যাজ দ্য অবজেক্ট টু এ ভার্ব ইন এ সেন্টেন্স, ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে। এক্সাম্পল যদি আমরা দিই, যেমন হয়তো 1 নম্বর एग्जांपल দেওয়া হলো যে আই টট হিম টু রিড, আই টট হিম টু রিড, আমি তাকে পড়তে শিখিয়েছিলাম। ঠিক আছে, বা হি টট মি টু প্লে দ্য পিয়ানো, সে আমাকে পিয়ানো বাজানো শিখেছিল। হি টট মি টু প্লে দ্য পিয়ানো। তাহলে টট হচ্ছে ভার্ব। ঠিক আছে, টট হচ্ছে ভার্ব, এই ভার্বের অবজেক্ট এখানে দেখো দুটো অবজেক্ট আছে, যেমন আই টট হিম টু রিড, আমি তাকে শিখিয়েছিলাম। কি শিখিয়েছিলাম? টু রিড, পড়তে শিখিয়েছিলাম। তাহলে টু রিডটা হচ্ছে এখানে অবজেক্ট। ঠিক আছে, কাকে শিখেছিলাম? হিম, তাকে, এটা একটা অবজেক্ট, দুটো অবজেক্ট আছে। তাহলে টু রিড এটা টট ভার্বের অবজেক্টের মতো কাজ করছে। তাহলে ইনফিনিটিভ ভার্বের আগে টু আছে, টু রিড, তারপরে সেন্টেন্স হি টট মি টু প্লে দ্য পিয়ানো, সে আমাকে পিয়ানো বাজানো শিখেছিল। প্লে মানে বাজানো, কি শিখেছিল? পিয়ানো, পিয়ানো বাজানো শিখেছিল। তো প্লেটাও হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে ইনফিনিটিভ দেখা যাচ্ছে তোমার মানে সিম্পল ইনফিনিটিভ অবজেক্টের মতো সেন্টেন্সে কাজ করছে। ঠিক আছে, আচ্ছা এবার আর একটা एग्जांपल দেখো, দি গার্ল বিগ্যান টু সিং, দি গার্ল বিগ্যান টু সিং, মেয়েটি গান করতে শুরু করেছিল। তাহলে টু সিংটা হচ্ছে বিজ্ঞান ভার্বের অবজেক্ট। এইভাবে আমরা দেখি যে ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ সেন্টেন্সে অবজেক্টের মতো কাজ করে। এবার দেখো সিম্পল ইনফিনিটিভ প্রিপোজিশনের অবজেক্ট হয়। প্রথমে ভার্বের সাবজেক্ট হলো, তারপরে ভার্বের অবজেক্ট হলো। এবার প্রিপোজিশনের অবজেক্ট কিভাবে কাজ করে, যেমন দেখো কতগুলো প্রিপোজিশনের অবজেক্ট। যেমন একটা एग्जांपल এখানে দেখো, the boy is about to fall from the tree, the boy is about to fall from the tree, গাছ মানে বালকটি ছেলে গাছটি থেকে পড়ার উপক্রম। about to fall, about টা হচ্ছে কোন প্রিপোজিশন, to fall এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে প্রিপোজিশনের পরে বসলে সেটা প্রিপোজিশনের অবজেক্ট হয়ে যায়। ঠিক আছে, হয়তো বললাম the old man is about to die, the old man is about to die, মানে বৃদ্ধ লোকটি মরার উপক্রম, মুমূর্ষু, about to die। তাহলে এখানে about টা প্রিপোজিশন, to die টা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এইভাবে সেন্টেন্সে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবেও কিন্তু ইনফিনিটিভ কাজ করে, সিম্পল ইনফিনিটিভ। ঠিক আছে, আচ্ছা আরো একটা এখানে যদি एग्जांपल আমরা দিই, যেমন হয়তো বললাম যে he did nothing else, he did nothing else except to laugh, he did nothing else except to laugh। এখানে except টা হচ্ছে তোমার প্রিপোজিশন, except হচ্ছে ব্যতীত, ছাড়া, প্রিপোজিশনের মতো কাজ করছে। ঠিক আছে, এইটাকে আমরা মানে প্রিপোজিশনের পরে আমরা এখানে লিখছি টু লাফ, সে হাসি ছাড়া আর কিছুই করেনি। হি ডিড নাথিং এলস এক্সেপ্ট টু লাফ। এবার অনেক সময় আবার এই এক্সেপ্ট এটার পরে ইনফিনিটিভ মানে টু প্রিপোজিশন অনেকটা লেখা হয় না। এখানে সেন্সটা বোঝানোর জন্য এখানে দেওয়া হচ্ছে যে প্রিপোজিশনের তোমার অবজেক্ট হিসাবে ইনফিনিটিভ ব্যবহার হয়। বা হয়তো এখানে বলা হলো যে আই ক্যান নট বাট টু গো দেয়ার, আই ক্যান নট বাট টু গো দেয়ার, এখানে টুটা দেখো ব্র্যাকেটের মধ্যে আছে, আই ক্যান নট বাট গো দেয়ার। এখানে বাটের, বাটটা প্রিপোজিশন,
হ্যাঁ, বাটের পরে টু লিখতে হয় না, উজ্জ্ব থাকে, কিন্তু টু আছে, এটা ধরে নিতে হবে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল ইনফিনিটিভ প্রিপোজিশনের পরে বসছে এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, তাহলে তিনটি কাজ হলো। আরো একটি কাজ আছে, দেখো আর একটা কাজ হচ্ছে তোমার ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। সিম্পল ইনফিনিটিভ or noun infinitive can be used as complement of a verb. কিরকম এক্সাম্পল দেখো, যেমন ইউ আর টু গো, ইউ আর টু গো, ইউ আর টু গো, আরটা যেখানে ভার্ব, যদি মানে অক্সিলিয়ারি ভার্ব কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে, অ্যাক্টিভ ভার্ব হিসেবে কাজ করছে। ইউ আর টু গো, দে আর হয়তো বললাম, তাহলে টু গোটা হচ্ছে তোমার ইনফিনিটিভ। হ্যাঁ ঠিক আছে, শুধু যদি বলি ইউ আর, তাহলে ভার্বটা ক্লিয়ার হচ্ছে না, সেন্টেন্সটা অর্থ ক্লিয়ার করছে না, তার জন্য আরো কিছু বাড়তি মানে পার্টস অফ স্পিচের দরকার হচ্ছে সেন্সটাকে ক্লিয়ার করার জন্য। সেই বাড়তি পার্টস অফ স্পিচকে আমরা কমপ্লিমেন্ট বলে থাকি। তাহলে ইউ আর টু গো, দে আর, তাহলে টু গোটা হচ্ছে এখানে ইনফিনিটিভ, আর ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। আরো যদি একটা এক্সাম্পল এখানে দেওয়া যায়, আই শ হিম টু গো, আমি তাকে যেতে দেখেছিলাম। আই শ হিম, আমি তাকে দেখেছিলাম, তাকে দেখেছিলাম, কি দেখেছিলাম, অর্থটা আরেকটু ক্লিয়ার হবে যদি বলি আমি তাকে যেতে দেখেছিলাম। আই শ হিম টু গো, তাহলে টু গোটা হচ্ছে শ ভার্বের কমপ্লিমেন্ট। ঠিক আছে, দ্য জেন্টলম্যান সিমস টু বি erudite, the gentleman seems to be erudite, বলছে ভদ্রলোকটিকে মনে হচ্ছে খুব পণ্ডিত, মানে শিক্ষিত আর কি, erudite। তাহলে seems to be, to be টা হচ্ছে এখানে তোমার ইনফিনিটিভ, seems ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে সিম্পল ইনফিনিটিভ সেন্টেন্সে এই চার রকমের কাজ করে। একটা ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে, অবজেক্ট হিসেবে কাজ করে, তারপর প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে কাজ করে এবং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। এবার আমরা দেখব জিরান্ডিয়াল ইনফিনিটিভ or কোয়ালিফাইং ইনফিনিটিভ কিভাবে কাজ করে সেন্টেন্সে। দেখো এবার, তাহলে জিরান্ডিয়াল ইনফিনিটিভ আর মানে কোয়ালিফাইং ইনফিনিটিভ তোমার এটা কতগুলা বিষয় প্রকাশ করে, যেমন হচ্ছে টু এক্সপ্রেস পারপাস, কজ, কন্ডিশন or রেজাল্ট। ঠিক আছে, তাহলে এখানে জেরান্ডিয়াল ও কোয়ালিফাইং ইনফিনিটিভ এখানে মানে পারপাসকে বোঝাবে, একটা উদ্দেশ্যকে বোঝাবে, একটা কন্ডিশন, একটা শর্ত বোঝাবে, একটা রেজাল্ট, একটা ফলাফল। ঠিক আছে, বা একটা কজ বা রিজন, একটা কারণকে বোঝাবে। তাহলে কোয়ালিফাইং ইনফিনিটিভ or gerundial infinitive is used to indicate cause, purpose, condition or result। ঠিক আছে, এই মানে রকম ভাবে আমরা জিরান্ডিয়াল ইনফিনিটিভ ব্যবহার করব। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। যেমন এখানে দেখো, জিরান্ডিয়াল ইনফিনিটিভ যেহেতু এটা কারণ বোঝাতে ব্যবহার হচ্ছে বা উদ্দেশ্য বোঝাতে বা শর্ত বোঝাতে ব্যবহার হচ্ছে, তাহলে এরা সেন্টেন্সে অ্যাডভার্বের মতো বা অ্যাডজেক্টিভের মতো কিন্তু কাজ করে। অ্যাডভার্বের মতো বা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। সেন্টেন্সে অ্যাডভার্ব তো কারণ বোঝাই, অ্যাডভার্ব অফ রিজন আছে, অ্যাডভার্ব অফ রিজন অর কজ, তারপরে আছে তোমার অ্যাডভার্ব অফ রেজাল্ট, অ্যাডভার্ব অফ কন্ডিশন, এসব আছে না অ্যাডভার্বের কাজ। তো এখানে জিরান্ডিয়াল ইনফিনিটিভ or কোয়ালিফাইং ইনফিনিটিভ may be used adverbially to a verb। অ্যাডভার্ব যেহেতু ভার্বকে মডিফাই করে, সেই হিসাবে আমরা বলতে পারি যে জিরান্ডিয়াল ইনফিনিটিভ অ্যাডভার্বের মতো করে ভার্বের সঙ্গে অ্যাটাচ হয়, ভার্বের সঙ্গে যুক্ত হয়। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দিই এখানে, যেমন হি কেম টু সি মি, হি কেম টু সি মি, সে আমাকে দেখতে এসেছিল। সে কিসের জন্য এসেছিল, এর নিশ্চয় একটা কারণ বোঝাচ্ছে, সে আমাকে দেখতে এসেছিল। হি কেম টু সি মি, তাহলে এখানে কেমটা হচ্ছে ভার্ব, এসেছিল, কি কারণে এসেছিল, আসার এখানে কারণ বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কেম ভার্বকে যদি আমরা একটা কোশ্চেন করি কেন এসেছিল, মানে কজ বোঝানোর অর্থে, তাহলে আমরা অ্যানসারটা পাচ্ছি দেখতে এসেছিল, টু সি।
এবার টু সি এটা ইনফিনিটিভ, ভার্বের আগে টু থাকলে সেটা ইনফিনিটিভ হয়। হি কেম টু সি মি, সে আমাকে দেখতে এসেছিল। তাহলে টু সি এটা হচ্ছে তোমার জিরান্ডিয়াল ইনফিনিটিভ। এটা অ্যাডভার্বের মতো, ভার্বের সঙ্গে অ্যাটাচ হয়েছে, অ্যাডভার্বের মতো ব্যবহার হচ্ছে একটা কজ বাই রিজনকে বোঝাতে। আরো একটা एग्जांपल যেমন যদি বলি যে উই ইট টু লিভ, উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই। আমরা বাঁচার জন্য খাই, উই ইট টু লিভ। তাহলে এখানে টু লিভটা হচ্ছে তোমার ইনফিনিটিভ। টু লিভ বাঁচার জন্য, খাই কি জন্য খাই, বাঁচার জন্য খাই। তাহলে টু লিভটা হচ্ছে এখানে জিরান্ডিয়াল ইনফিনিটিভ বা কোয়ালিফাইং ইনফিনিটিভ, অ্যাডভার্বের মতো কাজ করছে। ঠিক আছে। আরো একটা एग्जांपल দেখো, দ্য ব্রিটিশ কেম টু ট্রেড ইন ইন্ডিয়া, দ্য ব্রিটিশ কেম টু ট্রেড ইন ইন্ডিয়া, ব্রিটিশরা ভারতে ট্রেড বাণিজ্য করতে এসেছিল, ব্যবসা করতে এসেছিল। দ্য ব্রিটিশ কেম টু ট্রেড ইন ইন্ডিয়া, তাহলে কেন এসেছিল, কারণ বোঝাচ্ছে। টু ট্রেড ব্যবসা করতে এসেছিল, বাণিজ্য করতে এসেছিল। তো ট্রেডটা হচ্ছে তোমার কোয়ালিফাইং ইনফিনিটিভ বা জিরান্ডিয়াল ইনফিনিটিভ। ঠিক আছে। এইভাবে তোমার আমরা জিরান্ডিয়াল ইনফিনিটিভ বা কোয়ালিফাইং ইনফিনিটিভকে অ্যাডভার্বের মতো ব্যবহার করব। এবার দেখো জিরান্ডিয়াল ইনফিনিটিভ অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়। জিরান্ডিয়াল ইনফিনিটিভ ক্যান বি ইউজড অ্যাজ অ্যাডভার্বিয়ালি টু অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সঙ্গে অ্যাডভার্বের মতো যুক্ত হবে। এর আগে অ্যাডভার্বের মতো ভার্বের সঙ্গে যুক্ত হলো। যেমন एग्जांपल যদি আমরা দিই, অ্যাডভার্বের মতো অ্যাডজেক্টিভের সঙ্গে যুক্ত হচ্ছে সেন্টেন্সে। যেমন আই অ্যাম সরি টু হেয়ার দিস, আই অ্যাম সরি টু হেয়ার দিস, বলছে এটা শুনে আমি খুব দুঃখ পেলাম। আই অ্যাম সরি টু হেয়ার দিস, যখন মানে অ্যাডভার্বের মতো ইনফিনিটিভকে ব্যবহার করব, তখন সেটা তোমার হয় অ্যাডজেক্টিভের পরে বসবে আর না হয় ভার্বের পরে বসবে। আগের एग्जांपल গুলোতে আমরা দেখলাম ভার্বের পরে বসেছে ইনফিনিটিভ গুলো। এবার আমরা দেখছি এটা অ্যাডজেক্টিভের পরে বসছে। সরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আই এম সরি টু হেয়ার দিস, আমি এটা শুনে দুঃখিত। তাহলে কেন দুঃখিত, এর কারণ বোঝাচ্ছে। ঠিক আছে, কজ বোঝাচ্ছে তোমার। তাহলে আই এম সরি টু হেয়ার দিস, টু হেয়ার এটা হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ। তারপরে he is ready to start the voyage, he is ready to start the voyage, সমুদ্র যাত্রা শুরু করতে সে প্রস্তুত, he is ready to start the voyage। তাহলে এখানে to start এটা হচ্ছে ইনফিনিটিভ, ready টা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে। আর একটা एग्जांपल দেখো, I am eager to learn Arabic, I am eager to learn Arabic, I am eager আগ্রহী অ্যাডজেক্টিভ, I am eager to learn Arabic, তাহলে eager টা হচ্ছে অ্যাডজেক্টিভ, to learn এটা হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে। এটা অ্যাডজেক্টিভের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাডভার্বের মতো করে, তাহলে এটা হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ। ঠিক আছে। আর একটা যদি एग्जांपल এখানে দেওয়া যায়, he is anxious to take the risk, এই ঝুঁকিটা নিতে সে খুবই অ্যাংশাস মানে উদ্বিগ্ন বা চিন্তাগ্রস্ত। he is anxious to take the risk, anxious অ্যাডজেক্টিভ, টু টেক এটা হচ্ছে ইনফিনিটিভ। এটা টু টেকটা হচ্ছে এখানে ইনফিনিটিভ, জিরান্ডিয়াল ইনফিনিটিভ, অ্যাংশাস অ্যাডজেক্টিভের পরে বসছে। ঠিক আছে। তাহলে আই এম সরি টু ডিস্টার্ব ইউ ইন দ্য মর্নিং, আই এম সরি টু ডিস্টার্ব ইউ ইন দ্য মর্নিং, সকালবেলায় আমি তোমাদেরকে বিরক্ত করে দুঃখিত। তাহলে সরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, টু ডিস্টার্ব এটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ডিয়াল ইনফিনিটিভ। ঠিক আছে। তাহলে এই হচ্ছে কোয়ালিফাইং বা জিরান্ডিয়াল ইনফিনিটিভ অ্যাডভার্বের মতো অ্যাডজেক্টিভের সঙ্গে যুক্ত হচ্ছে। আগে আমরা দেখলাম অ্যাডভার্বের মতো ভার্বের সঙ্গে যুক্ত হলো। ঠিক আছে। এবার দেখো অ্যাডজেক্টিভের মতো নাউনের সঙ্গে যুক্ত হবে। অ্যাডজেক্টিভের মতো কাজ করে কিন্তু জিরান্ডিয়াল ইনফিনিটিভ, যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন সেটা নাউনের সঙ্গে যুক্ত হবে। एग्जांपल দেখো, আই হ্যাভ এ ফ্ল্যাট টু সেল, আই হ্যাভ এ ফ্ল্যাট টু সেল, বলছে একটা বিক্রি করার মতো আমার ফ্ল্যাট আছে। আই হ্যাভ এ ফ্ল্যাট, ফ্ল্যাটটা কি নাউন, ফ্ল্যাটটা নাউন। তাহলে নাউনের পরে আমরা যখন ইনফিনিটিভ বসাচ্ছি তখন সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। কিসের ফ্ল্যাট, বিক্রি করার ফ্ল্যাট। তাহলে টু সেলটা এই ফ্ল্যাট সম্পর্কে তথ্য দিচ্ছে। ঠিক আছে। এই ফ্ল্যাটকে টু সেল
এই কথাগুলি মডিফাই করছে, তার মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। কোনো শব্দ নাউনকে মডিফাই করা মানে তো সেই শব্দটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে বলা হয়। তাহলে আই হ্যাভ এ ফ্ল্যাট টু সেল, তাহলে এখানে টু সেলটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এবং এটা জেরান্ডাল ইনফিনিটিভ হয়ে গেল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ হয়ে গেল। বা হয়তো আরো একটা एग्जांपल যদি এখানে দিই, দিস ইজ এ চেয়ার টু সিট, দিস ইজ এ চেয়ার টু সিট, এখানে একটা চেয়ার আছে বসার জন্য, এটা বসার চেয়ার, দিস ইজ এ চেয়ার টু সিট, এটা চেয়ারটা কিসের জন্য? বসার জন্য। চেয়ারটা হচ্ছে নাউন, টু সিটটা হচ্ছে ইনফিনিটিভ, জেরান্ডাল ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে নাউনের পরে বসে। আরো একটা एग्जांपल দেখো, হয়তো বললাম যে আই হ্যাভ এ নাইস পেন টু রাইট উইথ, আই হ্যাভ এ নাইস পেন টু রাইট উইথ, পেনটা হচ্ছে নাউন, আমার একটা সুন্দর কলম আছে লেখার, কলমটা কিসের জন্য? লেখার জন্য, পারপাস বোঝাচ্ছে, লেখার উদ্দেশ্য বোঝাচ্ছে। আই হ্যাভ এ নাইস পেন টু রাইট উইথ, টু রাইট উইথ, ঠিক আছে? তাহলে এটা টু রাইট উইথ, এটা ইনফিনিটিভ হয়ে গেল তোমার। আচ্ছা, এইভাবে জেরান্ডাল ইনফিনিটিভকে আমরা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করব এবং সেটা নাউনের পরে বসবে, ঠিক আছে? আরো একটা एग्जांपल যদি এখানে দেওয়া যায় যে মাই ফাদার হ্যাজ এ নাইস ফ্ল্যাট টু রেন্ট ইন শিলিগুড়ি, মাই ফাদার হ্যাজ এ নাইস ফ্ল্যাট টু রেন্ট ইন শিলিগুড়ি, শিলিগুড়িতে একটা সুন্দর ফ্ল্যাট আছে ভাড়া দেওয়ার জন্য। তাহলে নাইস ফ্ল্যাট টু রেন্ট, নাইস ফ্ল্যাটটা নাও, টু রেন্ট আছে ইনফিনিটিভ। এইভাবে আমরা অ্যাডজেক্টিভের মতো ইউজ করব সিম্পল ইনফিনিটিভ মানে জেরান্ডাল ইনফিনিটিভ দিয়ে। আচ্ছা, আরো একটা কাজ আছে দেখো, এই ইনফিনিটিভ তোমার জেরান্ডাল ইনফিনিটিভ বা কোয়ালিফাইং ইনফিনিটিভ প্যারেনথেটিক্যালি সেন্টেন্সে ব্যবহার করা হয়। প্যারেনথেটিক্যালি সেন্টেন্সে ব্যবহার করা হয়, যেমন যখন আমরা প্যারেনথেটিক্যালি লিখব তখন মানে সেন্টেন্সের প্রথমে লিখতে হয়, ঠিক আছে? বা প্রথমে না লিখলে একটা কমা দিয়ে সেন্টেন্সের মাঝে লেখা যায়, যেমন হয়তো বললাম টু স্পিক দ্য ট্রুথ হি ইজ এ গুড ফুটবলার, টু স্পিক দ্য ট্রুথ হি ইজ এ গুড ফুটবলার, তাহলে টু স্পিক দ্য ট্রুথ এই অংশটুকু হচ্ছে প্যারেনথেটিক বা প্যারেনথেটিক্যাল ইউজ বলা হয়। মানে আসল যে সেন্টেন্স, সেই সেন্টেন্সের যে গঠন স্ট্রাকচারাল প্রসেস তার সঙ্গে এর কোনো মানে ভূমিকা নাই, সেই জন্য এটাকে বলা হয় প্যারেনথেটিক। সেন্টেন্সের অর্থকে আরো মানে সুন্দর করার জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে টু স্পিক দ্য ট্রুথ হি ইজ এ গুড ফুটবলার, সত্যি কথা বলতে সে একজন ভালো ফুটবল খেলোয়াড়। তাহলে টু স্পিক দ্য ট্রুথ এটা হচ্ছে প্যারেনথেটিক এর মতো ব্যবহার হচ্ছে। তাহলে টু স্পিক এটা হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে? এটা সিম্পল ইনফিনিটিভ না, কিন্তু এটা তোমার জেরান্ডাল ইনফিনিটিভ। আরো একটা एग्जांपल, টু টেল ইউ দ্য ট্রুথ, টু টেল ইউ দ্য ট্রুথ আই ডু নট ট্রাস্ট হিম, সত্যি কথা বলতে তোমাকে আমি তাকে বিশ্বাস করি না। টু টেল ইউ দ্য ট্রুথ, তাহলে টু টেল ইউ দ্য ট্রুথ এটুকু হচ্ছে তোমার প্যারেনথেটিক, টু টেলটা হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে? এইভাবে আমরা টু বি, আরো একটা एग्जांपल হয়তো দেখো, টু বি ব্রিফ হি ইজ রুইন্ড, টু বি ব্রিফ যদি টু বি মানে হওয়া ইনফিনিটিভ, সংক্ষেপে যদি বলা হয় টু বি ব্রিফ হি ইজ রুইন্ড মানে সে ধ্বংস হয়ে গেছে। তাহলে টু বিটা হচ্ছে তোমার ইনফিনিটিভ মানে টু বি ইন ব্রিফ, এটা একটা প্যারেনথেটিক, ঠিক আছে? এইভাবে আমরা প্যারেনথেটিক্যালি সেন্টেন্সে জেরান্ডাল ইনফিনিটিভকে ব্যবহার করি। আচ্ছা, আরো একটা বিষয় দেখো, এখানে একটা আছে দা স্প্লিট ইনফিনিটিভ, একটা মানে এক ধরনের ইনফিনিটিভ আছে তোমার দা স্প্লিট ইনফিনিটিভ। এই দা স্প্লিট ইনফিনিটিভটা কাকে বলা হয় দেখো, যখন তোমার এই যে ভার্বের আগে তোমরা টু লিখে ইনফিনিটিভ তৈরি করছি, তাহলে টু এবং ভার্বটার মাঝে যখন তোমার একটা অ্যাডভার্ব চলে আসে, একটা মডিফাইং পার্টস অফ স্পিচ, মডিফাইং ওয়ার্ড বা স্পেশালি তোমার অ্যাডভার্ব, যখন টু এবং ওই ভার্বটার মাঝে একটা অ্যাডভার্ব চলে আসে তখন সেটাকে আমরা মানে স্প্লিট ইনফিনিটিভ বলে থাকি, ঠিক আছে? যেমন एग्जांपल কতগুলো দিছি, আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি হেল্প মি, আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করার জন্য আমি তোমাকে অনুরোধ করছি, আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি হেল্প মি। তাহলে কাইন্ডলিটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, টু এবং হেল্পের মাঝে বসেছে, তাহলে টু কাইন্ডলি হেল্প এই অংশটুকু হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ, ঠিক আছে? আরো একটা एग्जांपल এখানে দেখো, আই রিকোয়েস্ট ইউ টু কুইকলি ডু দ্য ওয়ার্ক, আই রিকোয়েস্ট ইউ টু কুইকলি ডু দ্য ওয়ার্ক, কাজটা কুইকলি দ্রুত সম্পন্ন করার জন্য রিকোয়েস্ট করছি।
তাহলে টু কুইকলি ডু, এটা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। ঠিক আছে, হি ওয়ান্টেড টু পার্সোনালি ইন্সপেক্ট দ্য স্কুল, হি পার্সোনালি ওয়ান্টেড, হি ওয়ান্টেড, এরকম হি ওয়ান্টেড টু পার্সোনালি ইন্সপেক্ট দ্য স্কুল, মানে স্কুলকে সে ব্যক্তিগতভাবে নিজে পরিদর্শন করতে চেয়েছিল। তাহলে টু পার্সোনালি ইন্সপেক্ট এই অংশটুকু হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। ঠিক আছে, বা হয়তো এরকম হয়তো বললাম যে টু স্পিক্স ট্রুলি, এরকম লেখা হয়, অ্যাডভার্ব অনেক সময় পরেও লেখা হয়, বা টু ট্রুলি স্পিক লিখলে হবে টু স্পিক ট্রুলি, হিউম্যানস লাইক অ্যাডভেঞ্চার, হিউম্যানস লাইক অ্যাডভেঞ্চার, যে মানুষ দুঃসাহসিক অভিযান পছন্দ করে সত্যি কথা বলতে। তাহলে টু ট্রুলি স্পিক এইটা হচ্ছে তোমার স্প্লিট ইনফিনিটিভ। তাহলে স্প্লিট ইনফিনিটিভ আরো এক ধরনের ইনফিনিটিভ, যখন টু এবং ভার্বের মাঝে একটা অ্যাডভার্ব চলে আসে তখন সেটাকে আমরা স্প্লিট ইনফিনিটিভ বলে থাকি। ঠিক আছে, আরো কিছু আছে তোমার বেয়ার ইনফিনিটিভ বলে একটা মানে এক্সপ্রেশন আছে, বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে কি? বেয়ার মানে উন্মুক্ত, ছাড়া। তাহলে বেয়ার ইনফিনিটিভ এমন কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো ইউজ করলে তারপরে মানে ভার্ব আসলে তার সঙ্গে ইনফিনিটিভ যুক্ত টু ব্যবহার করা হয় না। যেমন মোডাল ভার্ব, মোডাল ভার্ব যেগুলো আছে তোমার, সেই মোডাল ভার্বের পরে কোনো ইনফিনিটিভ বসে না। মোডাল ভার্বের পরে আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট, তাহলে আই ক্যান টু ডু ইট এরকম কিন্তু হবে না, ক্যানটা হচ্ছে মোডাল ভার্ব। ঠিক আছে, তাহলে ক্যান এর পরে সরাসরি ভার্বটা বসবে, টুটা বসবে না, আই ক্যান টু ডু ইট এরকম বলবো না, আই ক্যান ডু ইট। হ্যাঁ, বা হি কুড ডু দা ওয়ার্ক, সে কাজটা করতে পারতো, হি কুড টু ডু দা ওয়ার্ক এরকম বলবো না, এখানে টুটা বসবে না। ঠিক আছে, তাহলে এই মোডাল ভার্ব যেগুলো সেগুলোর পরে ইনফিনিটিভ বসে না, তাহলে এইগুলোকে মোডাল মানে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। মোডাল ভার্বের পরে যে ভার্বগুলো বসছে সেই ভার্বগুলোর আগে যেহেতু টু বসছে না, সেই ভার্বগুলোকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলি। এই মোডাল ভার্ব ছাড়া আরো কতগুলি ভার্ব আছে, সেই ভার্বগুলোর পরেও তোমার ইনফিনিটিভ যুক্ত ভার্ব বসে না, শুধু ভার্ব বসে, বা তোমার মানে জিরান বসে, আইনজি যুক্ত ভার্ব বসে। যেমন এক্সাম্পল যদি দেওয়া যায়, যেমন হচ্ছে তোমার হ্যাভ আছে, হ্যাভ, লেট, মেক, সি, হেয়ার, অবজার্ভ, ফিল, ওয়াচ, নোটিস, নিড, ডেয়ার, এই ভার্বগুলো। ঠিক আছে, এই ভার্বগুলোর পরে ইনফিনিটিভ বসে না। কতগুলো এক্সাম্পল দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ডু ইউ ফিল দ্য হার্টবিট, ডু ইউ ফিল দ্য হার্টবিট, হার্টবিটটাকে তুমি অনুভব করতে পারছো, ডু ইউ ফিল দ্য হার্টবিট, তাহলে এখানে ডুটা ভার্ব ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়েছে, ডু ইউ ফিল দ্য হার্টবিট, এখানে ডু ব্যবহার করলে তারপরে ভার্বের সঙ্গে টু লিখতে হয় না। তারপরে আই হেয়ার্ড হিম লিভ দ্য হাউস, এই বাড়িটা ছেড়ে চলে যেতে আমি শুনেছিলাম, আই হেয়ার্ড হিম টু লিভ কিন্তু হবে না, টু লিভ হবে না, শুধু লিভ হবে। ঠিক আছে, বা হয়তো আর একটা এক্সাম্পল, যেমন ইউ নিড নট গো দেয়ার, ইউ নিড নট গো দেয়ার, ইউ নিড নট টু গো দেয়ার, এটা বলা যাবে না, নিড ব্যবহার করলে ইনফিনিটিভ ব্যবহার হয় না। ঠিক আছে, তারপরে I noticed the boy throw stones at the dog, I noticed the boy throw stone at the dog, মানে আমি ছেলেটিকে দেখলাম কুকুরটির দিকে পাথর ছুটতে। তাহলে এখানে টু থ্রো হবে না, থ্রোর আগে টু লেখা যাবে না, নোটিস ভার্ব আছে, নোটিস ভার্বের পরে ইনফিনিটিভ বসে না। ঠিক আছে, বা হয়তো বয়েজ লাইক টু প্লে, বয়েজ লাইক টু প্লে, এই লাইক থাকলে তারপরে ইনফিনিটিভ বসে না, তাহলে বয়েজ লাইক টু প্লে এই সেন্টেন্সটা ঠিক নয়, এখানে লিখতে হবে বয়েজ লাইক প্লেইং, বয়েজ লাইক প্লেইং, ইনফিনিটিভ বসে না লাইক ভার্বের পরে। ঠিক আছে, এইরকম ভাবে আমরা এই বেয়ার ইনফিনিটিভ এই ভার্বগুলোকে একটু মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তো এই ভিডিওটা প্রথম থেকে তোমরা দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং এটা খাতাতে নোট করবে। আলোচনা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।